স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। রাজধানীর বেশিরভাগ থানার কার্যক্রম শুরু হলেও নেই গতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলার আলামত সহ অনেক নথি পুড়ে যাওয়ায় বেকায়দায় পড়েছে পুলিশ ও সেবা প্রার্থীরা। নতুন মামলা না নেওয়ার অভিযোগ রয়েছে কোনো কোনো থানার বিরুদ্ধে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যাপক শক্তি প্রয়োগ করে পুলিশ। হতাহত হন বহু মানুষ। তখন পুলিশের পাশাপাশি বিভিন্ন থানাও হামলার শিকার হয়। নিহত ও আহত হন বেশ কিছু পুলিশ সদস্য। ৫ আগস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর আরেক দফা হামলার শিকার হয় থানা পুলিশ। জীবন বাঁচাতে কর্মস্থল থেকে পালিয়ে যান অনেকে। অন্তর্বর্তীকালীন সরকারের ৮ আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, কিন্তু ১.৫ মাস পরেও রাজধানীর অনেক থানার কার্যক্রম পুরোদমে চালু হয়নি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যাত্রাবাড়ী থানা। মূল ভবন দেখে বোঝার উপায় নেই কয়েক মাস আগে এখানে ছিল ব্যাপক কর্মব্যস্ততা। ৬ তলা ভবন জুড়েই ধ্বংসযজ্ঞের চিহ্ন। সংস্কার কাজ চলমান থাকায় কয়েক কিলোমিটার দূরের ড্যামরা থানায় অস্থায়ীভাবে চলছে যাত্রাবাড়ী থানার কার্যক্রম, তবে নেই গতি। আমি ৫ তারিখে যাত্রাবাড়ী থানায় আমার মাথার ভিতরে গুলি করে পুলিশে। মামলার বিষয়ে জানার জন্য আসছি, এখন আমি সেই বিষয়ে কথা বলতে পারি নাই। এসে দেখলাম খুব ব্যস্ত ওনারা ভিতরে, আবার ওনারা বেরোয় চলে গেল। কিছুটা ভিন্ন চিত্র বাড্ডা থানায়। অনেকটা স্বাভাবিকভাবে চলছে কাজকর্ম, তবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের মামলা নিয়ে তালবাহানার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। আমার ছেলে এলোপাতাড়ি গুলিতে নিহত হওয়ার পর আমি ২০ তারিখ একটা মামলা করি, এখন পর্যন্ত আসামি ধরছে না। আসামি আমাকে হুমকি ধামকি দিচ্ছে। যাচাই করুক, তদন্ত করুক, তাদের শাস্তির আওতায় আনুক, আমরা এটাই চাই। তবে অভিযোগ অস্বীকার করেন সদ্য যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমি আসামি ধরি না, এই কথাটা সত্য নয়। আমি এ পর্যন্ত 12টা মামলা নিয়েছি। এই 12টা মামলা কোনো থানায় মনে হয় না। ঢাকা মহানগর পুলিশের অধীনে থানা রয়েছে 50টি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে 21 থানা ও পুলিশের 216টি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে এই আহ্বান জানান তিনি। বলেন, বাংলাদেশের অভ্যুত্থান বিশ্বের ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে অনুপ্রেরণা দেবে। দেশে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরিতে কাজ করে যাওয়ার অঙ্গীকারও করেন ডক্টর ইউনূস। এদিকে নিউ ইয়র্ক থেকে দেশের পথে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ছাত্র জনতার বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত কদিন আগেই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন তিনি। শুক্রবার নিউ ইয়র্কে স্থানীয় সময় সকাল 10টায় জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। ভাষণের শুরুতে তিনি বলেন, গত জুলাই আগস্টে দেশে যে পরিবর্তন হয়েছে তার কারণেই তিনি বিশ্ব সম্প্রদায়ের সামনে উপস্থিত হতে পেরেছেন। আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। তাদের এই সংকল্পের মধ্যেই আমাদের দেশের ভবিষ্যৎ নিহিত। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সরকারের দায়িত্ব নিয়ে যেসব খাতের সংস্কার করছেন তার তথ্য বিশ্ব দরবারে তুলে ধরেন তিনি। মানুষের আস্থা, আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনোদিন, সেই জন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি। সেই লক্ষ্যে আমরা বিদ্যমান নির্বাচন ব্যবস্থা, সংবিধান, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা ব্যবস্থা সংস্কারের জন্য স্বাধীন কমিশন গঠন করেছে। এইসব সংস্কার যেন টেকসই হয়,
দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি। বিশ্বের বিভিন্ন দেশে চলা যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে দেশে আশ্রয় নেয় রোহিঙ্গাদের মিয়ানমার ফেরাতে আন্তর্জাতিক সহায়তা চান ডক্টর ইউনূস। বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না। গত 2.5 বছর ধরে ইউক্রেনে চলমান যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছে। এই যুদ্ধের প্রভাব সর্বব্যাপী, এমনকি বাংলাদেশের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব আমরা অনুভব করছি। আমরা তাই উভয় পক্ষকে সংলাপে বসে বিরোধ নিরসনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের মতো জলবায়ুর পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা দেশগুলোতে অভিযোজনের জন্য ব্যাপক বিনিয়োগের আহ্বান জানান সরকারের প্রধান উপদেষ্টা। তুলে ধরেন তার বিখ্যাত মতবাদ ৩-০ পৃথিবী গড়ার। এই ক্ষেত্রে আমি বিশ্বাস করি সমগ্র বিশ্ব একসাথে ৩-০ লক্ষ্য অর্জনের ধারণা বিবেচনা করে দেখতে পারে, যার মাধ্যমে আমরা শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জন করতে পারি, যেখানে পৃথিবীর প্রতিটি তরুণ তরুণী চাকরি প্রার্থী না হয়ে বরং উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে। অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ব্যবসার ধারণা প্রতিষ্ঠিত করে বৈষম্য ও অসমতার অবসানে কাজ করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ছিল তার বিকাশ। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। বেড়েই চলেছে ইলিশের দাম। রূপালী এই মাছের অন্যতম মোকাম চাঁদপুরেও একই অবস্থা। এই বিষয়ে আরো তথ্য নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী ইব্রাহিম রনি। ইব্রাহিম, চাঁদপুরে আজকে ইলিশের দাম কেমন এবং সরবরাহ কেমন আছে, এবং ইলিশের অতিরিক্ত দামের ব্যাপারে জেলে ও ব্যবসায়ীরা কি বলছেন? জি নওশীন, আপনি যেমনটি বলছেন, জানেন যে চাঁদপুরে ইলিশের বাড়ি নামে খ্যাত। এই চাঁদপুরে আসলে ঐতিহ্য অনেক পুরনো। এই সময় আসলে গত বছর ৩-৪ হাজার মন ইলিশ আমদানি হতো, কিন্তু এই বছর আসলে আজকেও ইলিশের আমদানি হয়েছে এই বাজারে 400 থেকে 500 মন, ব্যবসায়ীরা যেমনটি জানিয়েছেন। এই কারণে আমদানি কম এবং প্রচুর ক্রেতা। এই বাজারে কিন্তু ঢাকা শহর দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর ক্রেতা আসে, যে কারণে মাছের দামটা ঢাকা থেকেও এখানে বেশি থাকে বলে ক্রেতারা যেটা দাবি করেছেন। তো আমি যদি একটু দেখাই আসলে চাঁদপুরের বাজারটা, চাঁদপুরে যে ব্যবসায়ীরা বলছেন যে ইলিশের আমদানি কম, ইলিশের সরবরাহ কম থাকার কারণে দাম কম। চাঁদপুরের জেলেরাও বলছেন যে চাঁদপুরের নৌসীমার মধ্যে ইলিশ কম ধরা পড়ছে, যে কারণে জেলেরাও হতাশ, ক্রেতারা দাম বেশি, এ কারণে ক্রেতারাও হতাশ। তো আমি চাঁদপুরে যে ইলিশের আকাশচুম্বী দাম, এই বিষয়ে একজন ব্যবসায়ী আছেন, ওনার সাথে কথা বলবো। চাঁদপুরে ইলিশের আমদানি কেমন হচ্ছে এবং দামটা এত বেশি কেন? ইলিশের আমদানি একেবারেই কম। আমাদের এখানে গরম মৌসুম চলতেছে, এই সময় মাছটা তো অনেক ভরপুর কথা ছিল, এখন এই সময় ভরপুর মাছ পাচ্ছি না। ইন্ডিয়া তো মাছ যাচ্ছে, আমাদের চাঁদপুর মাছঘাটে ইলিশের দামটা অনেকই কম, অনেকটাই বেশি। কেজিতে আপনার আগে ছিল যেমন 1 কেজি ওলাটা 1500 থেকে 1650 টাকা, এখন ওটা কিনা লাগতেছে আজকে বাজারে এসে 2000 টাকা 1 কেজি সাইজের ইলিশটা। ইন্ডিয়াতে মাছ যাচ্ছে, এই কারণে আমাদের এদিকে মাছ পড়লে যাই পরে সব মাছ ইন্ডিয়াতে চলে যাচ্ছে। মাছের দাম কত? আজকে 1 কেজি সাইজের ইলিশটার দাম আপনার 2000 টাকা কেজি। 1 কেজির উপরে যেটা আছে 1200 থেকে 1300 গ্রাম, ওটা 2100 থেকে 2200 টাকা কেজি। যেটা আছে 800-900 গ্রাম, ওই ইলিশটা আজকে বাজারে 1700 টাকা কেজি। আর আরেকটা আছে 500-600 গ্রাম, ওটার কেজি আপনার 1300 থেকে 1400 টাকা কেজি। তো যেমনটি আসলে শুনছিলেন, চাঁদপুরের যেহেতু ইলিশের আমদানি কম হচ্ছে, পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতে ইলিশের রপ্তানি হচ্ছে, সে কারণে আসলে এখান থেকে যারা রপ্তানি করেন, এখান থেকেও কিছু মাছ ওনারা সংগ্রহ করেন, সেই মাছগুলো আসলে ভারতে এক্সপোর্ট হচ্ছে। এই রপ্তানির কারণেও মাছের আমদানি, মাছের দাম বাড়ছে। তো এই কারণে আসলে ক্রেতারা হতাশ, এখানকার জেলেরা খুবই হতাশ। তারা বলছেন যে অনেকে পেশাও পরিবর্তন করার চিন্তা ভাবনা করছেন। তো চাঁদপুর থেকে এই ছিল সর্বশেষ। চাঁদপুরের ইলিশ বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইব্রাহিম। 12.5 বছরেও সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত শেষ হয়নি, ফলে সঠিক বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন খোদ
প্রধান বিচারপতি। আর ফৌজদারি আইন বিশেষজ্ঞরা বলছেন, বিচার দেরি হওয়ায় আলামত ও সাক্ষীর গুণগত মান নষ্ট হচ্ছে। এর সুবিধা পাবে আসামিপক্ষ। 2012 সালের 11 ফেব্রুয়ারি সাংবাদিক সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনার পরপরই রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করা হয়, কিন্তু এখন পর্যন্ত তদন্ত শেষ হয়নি, ফলে শুরু হচ্ছে না বিচার। সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি সাগর রুনি হত্যাকাণ্ডের বিষয়টি তোলেন। তিনি বলেন, তদন্তে এত সময় লাগলে বিচার করা কঠিন হয়ে পড়ে। ইতিমধ্যে 111 বার সময় নেওয়া হয়েছে। এটা কিছুতেই কাম্য হতে পারে না। তদন্ত কাজেই যদি একাধিক বছর সময় লেগে যায়, সে মামলার বিচার কাজ পরিচালনা অনেক কঠিন হয়ে পড়ে, কেননা সময়ের আবর্তে মামলার অনেক সাক্ষী ও সাক্ষ্য হারিয়ে যায়। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী 120 কর্মদিবসে মামলার তদন্ত শেষ করার কথা বলা হয়েছে। তদন্ত শেষ করতে এরই মধ্যে 111 বার সময় নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইন বিশেষজ্ঞদের মতে যৌক্তিক কারণে 120 দিনের বেশি সময় লাগতে পারে, কিন্তু এত দীর্ঘ সময় তদন্তের জন্য গ্রহণযোগ্য নয়। 120 দিন তো আপনার 5020 দিন হইতে পারে না, 10,020 দিন হইতে পারে না। আর এই দেরি করে তদন্ত করলে যেটা হয় সেটা হলো যে মামলার আপনার আলামত হারিয়ে যায়, গুণগত মান যেটা সাক্ষীর, ওই সাক্ষীর মূল্য কমে যাবে। এখন যদি আপনি সাক্ষী নেন, তাহলে তো আমরা ওই ডিফেন্স থেকে ওই আইন দেখাবে যে এত বছর পরে এই সাক্ষী বলল উনি আগে কোথায় গিয়েছিল। শুরুতে সাগর রুনি হত্যা মামলার তদন্ত পুলিশের কাছে থাকলেও পরবর্তীতে হাইকোর্টের আদেশে তা র্যাবের কাছে হস্তান্তর করা হয়। সুষ্ঠু বিচারের স্বার্থে দ্রুত তদন্ত শেষ করা প্রয়োজন বলে মনে করছেন আইনজ্ঞরা। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রথম বছরের দুর্দান্ত সাফল্যের পর শাইনেক্স ফ্লোর ক্লিনার এবছর পুনরায় নিয়ে এসেছে শিশুদের হামাগুড়ির প্রতিযোগিতা, শাইনেক্স সেরা হামাগুড়িয়ান সিজন 2। অভিনব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সারা দেশ থেকে শতাধিক উৎসাহী অভিভাবক শাইনেক্স ফেসবুক পেজের মাধ্যমে নিবন্ধন করেন। সব তথ্য ও শিশুদের হামাগুড়ির ভিডিও যাচাই বাছাই করে সেরা 30 জন হামাগুড়িয়ানকে নির্বাচিত করা হয় মূল পর্বের জন্য। শুক্রবার রাজধানীর উত্তরার ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ হামাগুড়িয়ানের মূল পর্বের আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে আকর্ষণীয় সব উপহার তুলে দেয় শাইনেক্স টিম। পাঠ্যপুস্তক সংশোধন কমিটি থেকে ইসলাম বিদ্বেষী সদস্য অপসারণ ও ইসলামী স্কলারদের অন্তর্ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ আয়োজন করা হয়। ডাক্তার মেহেদী হাসান অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এতে বক্তারা বলেন, অনেক প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, তাই পাঠ্যপুস্তকে পশ্চিমা বিকৃত মতবাদ ঢোকানো যাবে না। এনজিওদের কবল থেকে বাঁচাতে হবে প্রজন্মকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের তাণ্ডবে নিহতের সংখ্যা 46 জনে পৌঁছেছে। বৃহস্পতিবার মধ্যরাতে ফ্লোরিডার উত্তর পশ্চিমাঞ্চলে আঘাত হানে 4 ক্যাটাগরির এই হারিকেন। প্রতিবেদন বলছে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দক্ষিণ ক্যারোলাইনায়। ওই এলাকায় নিহতের সংখ্যা 17। জর্জিয়ায় মারা গেছেন 15 জন। ভারী বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে গেছে, বন্ধ করে দেয়া হয়েছে ফ্লোরিডা বিমানবন্দর। বিদ্যুৎহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। ফ্লোরিডা ও আশেপাশের অঙ্গরাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন নিউজ আপডেট বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।